বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শকরা, বাংলাদেশের অর্থনীতি নিয়ে নানান জনের নানান মত রয়েছে। অনেকেই অর্থনীতিকে একটা বিপর্যস্ত অর্থনীতি বলছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশের অর্থনীতিটা বড় চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে আছে। এবং যারা অর্থনীতি এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছেন পরিচালনার, তারা অবশ্য এটি যথাযথভাবে এগুচ্ছে বললেও তাদের কথার মধ্যেও মাঝে মধ্যে আমরা বিভ্রান্তি দেখতে পাই। সরকার পরিচালনার সঙ্গে যারা যুক্ত তাদের এক একজনের কথাবার্তা এক এক সময় এক এক রকম, এবং কারো কারো কথা সকালে একরকম বিকেলে আরেক রকম। সেটি আসলে অনেক বড় বিভ্রান্তি তৈরি করছে জনমনে। যাই হোক, অর্থনীতির চিত্র কি, ভবিষ্যৎটা কি, সেটি নিয়ে আলোচনার জন্য দুজন বিশেষজ্ঞ আমার সঙ্গে স্টুডিওতে। আমার বায়ে বসা আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য এবং প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, বর্তমানে তিনি ট্রাস্টি বোর্ডের ওই বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। আমার ডানে রয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের ভাইস চেয়ারম্যান এবং তিনি একসময় বিশ্ব ব্যাংকে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন, ডক্টর সাদিক আহমেদ। স্বাগত আপনার দুজন স্টুডিওতে। ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, প্রথমে যে প্রশ্নটা আপনাকে করতে চাই, আপনি যেহেতু বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, আমরা প্রায়শই শুনি ইদানিংকালে গত 1-1.5 বছর বা 2 বছর ধরে যে বাংলাদেশের ব্যাংকগুলো বেশ সমস্যার মধ্যে আছে, তার তারল্য সংকট আছে, তার অনেক ব্যাংক একটা নাজুক অবস্থার মধ্যে আছে। সেই অবস্থায় অতি সম্প্রতি 9টি ব্যাংক সরকার দিলেন। এই যে 9টি ব্যাংক নতুন করে চালু করার অনুমতি দেয়া হলো, এটি কতটা যৌক্তিক হলো বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ এবং অত্যন্ত প্রত্যাশিত প্রশ্ন। তো এটা প্রত্যক্ষভাবে বলার আগে বাংলাদেশের ব্যাংকিং এর একটা ইতিহাস আছে। দেশটা তো শুরু হয়েছিল মোটামুটি সমাজতান্ত্রিক ধাঁচে, কয়েক বছর চলার পরে ব্যক্তি খাতের এবং বাজারের জাদু সম্পর্কে মোটামুটি কনভিন্সড হয়ে বাজারের দিকে যায় এবং 80-র দশকের শুরুতে ব্যক্তি খাতে ব্যাংক দেওয়া শুরু হয়। তখন ব্যাংকের পরিশোধিত মূলধন ছিল মাত্র 10 কোটি টাকা এবং কোন কোন ব্যাংক 1-1.5 কোটি টাকা পরিশোধিত মূলধন। তারপরে বৃহৎ অর্থে ব্যাংক দেওয়া হয় 1998-99 সনে, আর এখন দেওয়া হলো, এখন 9টি ব্যাংক দেওয়া হলো। প্রত্যেকবারই যখন ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ওঠে তখন বিতর্কটা জমে ওঠে, পক্ষে বিপক্ষে হয়। এটা নতুন নয়। বিশেষ করে আমি বলতে পারি যে 98-99 সনে যখন এই কথাগুলো ওঠে, বিশ্ব ব্যাংক অত্যন্ত কড়া ভাষায় সরকারকে হুমকি ধামকি দেয়। এবারও আইএমএফ এর আপত্তি ছিল না, আপত্তি মৌখিক ছিল, এবার লিখিত নয়। তখন লিখিত আপত্তি ছিল, বলছিল দিবেন না, ভুল হচ্ছে, এই হবে। তখন 11টি ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছিল, 9টি ব্যাংক অত্যন্ত সফলভাবে কাজ করছে। এইবারের প্রেক্ষিত আমরা যদি 99 সন থেকে বর্তমান সময়টা দেখি, অর্থনীতির জিডিপি 2.5 গুণ হয়েছে, আমাদের রেভিনিউ আদায় বেড়েছে 4 গুণ, বাজেট হয়েছে 5 গুণ, পার ক্যাপিটা ইনকাম বেড়েছে 5 গুণ, কৃষি উৎপাদন বেড়েছে 3.5 গুণ। অনেক হিসাব দিতে পারি, অর্থনীতি অনেক বড় হয়েছে। এবং তার চেয়ে যেটা বড় কথা সেটা হলো অর্থনীতির কর্মকাণ্ডটা গ্রামে গিয়েছে। এখন কিন্তু গ্রামে প্রচন্ড কর্মকাণ্ড হচ্ছে, অর্থনৈতিক কর্মকাণ্ড। এখন বাংলাদেশে 48টি বাণিজ্যিক ব্যাংক আছে, 2, 3, 4টা ছাড়া বাকি সব ব্যাংক 228 কোটি টাকা ন্যূনতম লাভ করছে প্রতি বছর। 7টি ব্যাংকে এই বছর 1000 কোটি টাকা লাভ করেছে। তারল্য সংকট বিগত অর্থ বছরে তারল্য সংকটটা খুব বিতর্কিত ইস্যু। এটা সংজ্ঞাও কোনো ঠিক নেই, এক একজন এক এক রকম বলে, এক একজন বিশেষজ্ঞ। কাজে ব্যাংকগুলো কিছু কিছু সমস্যা তারা নিজেরা বাড়িয়ে বলে সুযোগ সুবিধা আদায় করার জন্য। মোটামুটি বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম একটা ক্রাইসিস আছে মনে হয় না, যে এই ব্যাংকগুলোর 1.5 বছর 2 বছর আগে তাদের যে অ্যাক্টিভিটিস যেভাবে পাবলিকলি দেখা যেত বা তাদের যে অ্যাগ্রেসিভ ক্যাম্পেইনটা দেখা যেত, সেটা কিন্তু এখন দেখা যায় না। এটার কারণ আমি আপনাকে বলি, কোনো একটা দুর্বলতার সুযোগে তারা শেয়ার মার্কেটে আইন সিদ্ধ আছে কিন্তু ন্যায় সিদ্ধ নয়, ওইখানে বিপুলভাবে বিনিয়োগ করে এত লাভ করেছে যে অন্যান্য ক্ষেত্রে
তেমন বেশি বিনিয়োগ করার তার প্রয়োজন হচ্ছে না, লাভ এমনিতেই হচ্ছে। কাজে কোনো সংকট নাই, কোনো সমস্যা নেই। এবং আর আরেকটি কথা যেটি আপনি বলছিলেন যে এই যে গ্রামীণ হ্যাঁ, এইটা এই কিন্তু ব্যাংকগুলোর যে 48টি ব্যাংক আছে তাদের কি গ্রামীণ পর্যায়ে সেই অর্থে অ্যাক্টিভিটিস কটা ব্যাংকের আছে? এটা শুধুমাত্র সরকারি ব্যাংকের আছে, কৃষি ব্যাংকের আছে এবং সরকারি ব্যাংকের আছে, প্রাইভেট ব্যাংক যায় না। 98-99 সনে পলিসি করা হয়েছিল যে 3টি শাখা যদি শহরে হয়, একটি গ্রামে করতে হবে বাধ্যতামূলক। এইবার চমৎকার ভাবে করা হয়েছে 1-in-1, একটি শহরে করলে গ্রামে যেতে হবে। আরো কতগুলো শর্ত দেওয়া হয়েছে। কাজে আপনি মনে করছেন যে এটা যুক্তিযুক্ত। শুনবো আরো আপনার কথা। ডক্টর সাদিক আহমেদ কি মনে করেন? আপনি যেহেতু দীর্ঘদিন ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করেছেন, ওয়ার্ল্ড ব্যাংকের পজিশন, IMF এর পজিশনটা আমাদের জানা, মৌখিক হোক আর লিখিত হোক, এখনকার বাস্তবতা আপনার কাছে কি মনে হচ্ছে? আমি ওয়ার্ল্ড ব্যাংক তো 2 বছর হয়ে গেছে ছেড়ে দিয়েছি, তো ওয়ার্ল্ড ব্যাংকের অ্যানালিসিস আমার জানা নেই। তারা কি ধরনের চিন্তা করছে কিংবা IMF কি চিন্তা করছে সেটা সেদিক দিয়ে দেখবো না। আমি বাংলাদেশে অর্থনীতির উপরে গত 2-3 বছর ধরে এখানে ফিজিক্যালি প্রেজেন্ট এবং আমি দেখছি, আমি সেটার বেসিস আমি বলবো। আমি অনেক লিখেছি, এটা আমার লেখা আছে পাবলিক। আমার পজিশন কোয়াইট ওপেন, সবাই জানে যে আমি লিখেছি এবং আমি এখনো মনে করি যে ব্যাংকের নতুন লাইসেন্সের এটা নতুন লাইসেন্স অ্যাট অল দিবে না, এটা নিয়ে কোনোদিন আমি চিন্তা করি নাই। টাইমিং ইস্যু নিয়ে এটা কোশ্চেনটা ছিল যে আমরা আমি যেটা রেজ করেছি আমার লেখায়ও, যে এখনটা কি দরকার কিনা। ওভার টাইম তো আরো লাগবে, এবং এটাও সঠিক যে প্রাইভেট ব্যাংক আসার ফলে দেশে বেশ ভালো রেজাল্ট হয়েছে। কম্পিটিশন বেড়েছে, প্রোডাক্ট কোয়ালিটি ইমপ্রুভ করেছে, প্রফিটেবিলিটি ডেফিনেটলি ইমপ্রুভ করেছে, ওভারঅল ফাইন্যান্সিয়াল হেলথ এখন অনেক বেটার। কারণ হচ্ছে ওদের নন পারফর্মিং লোন স্টেট ব্যাংকের তুলনায় অনেক ভালো। তো সেদিক দিয়ে কোনো ডিবেট নাই। কিন্তু ইস্যুটা হচ্ছে যে রিসেন্টলি আপনি একটা কথা বলেছেন স্টক মার্কেটে, আরো 2-1টা ইস্যু যেটা আমাদেরকে একটু চিন্তিত করছে, সেটা হচ্ছে যে ওভারঅল ইনফ্লেশন রেট খুব হাই দেশে, এখনো 11-12% আছে। সেখানে গত 2-3 বছর ধরে এক্সেসিভ মানিটি সাপ্লাই হওয়ার ফলে এটা হয়েছে। এখন বাংলাদেশ ব্যাংক কারেক্টিভ মেজার নিয়েছে এবং সেখানে কিছুটা রিলেটিভলি টাইট মনিটারি পলিসি ফলো করা হচ্ছে, যার ফলে কিছু ব্যাংকের উপর প্রেশার পড়েছে, যারা পার্টিকুলারলি যারা প্রুডেন্ট ছিল না, যারা মনে করেন যে কিছু রিস্ক বেশি নিয়েছে, স্টক মার্কেটের কথা বলা হচ্ছে, তাদের কিছু টাকা পয়সা আটকে আছে। এবং আরেকটা ইস্যু হচ্ছে যে গভর্নমেন্ট নিজে এটা এখন মেজর বড় হয়ে গেছে এবং গভর্নমেন্টের বাজেটারি সমস্যা বেশ কঠিন বলে মনে করি, কারণ ওদের ফিসকাল ডেফিসিট ফাইন্যান্স করাটা এখন ব্যাংকিং সেক্টরের উপর অনেক নির্ভরশীল। তো সেখানে গভর্নমেন্টও কম্পিট করছে প্রাইভেট সেক্টরের সাথে, সেখানে লিকুইডিটির উপরে ডেফিনেটলি একটা প্রেশার আছে। এটা নিয়ে আমি মনে করি না যে এটা নিয়ে কোনো একটা ডিবেটেবল পয়েন্ট। আবার কমার্শিয়াল ব্যাংকদের সাথে আমাদের সাথে ডিসকাশনও হয়েছে এবং এটা একটা ইস্যু আছে। তো সেই দিক দিয়ে আমরা ওই পরিপ্রেক্ষিতেই বলছিলাম যে এখন কি সময় কিনা নতুন ব্যাংক দেওয়ার, যেখানে অলরেডি কিছুটা রিস্ক ফ্যাক্টর থেকে গেছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের ওই রিস্ক ম্যানেজমেন্টের কিছু ইস্যুস রয়ে গেছে, যে যদি কোনো ব্যাংকের উপরে প্রেশার পড়ে, যদি লিকুইডিটির উপরে নতুন 8টা হোক 9টা হোক 10টা হোক, এই ব্যাংকরা আসলে এক্সিস্টিং যেটা ইমিডিয়েটলি যেটা হবে যে এক্সিস্টিং যে রিসোর্সেস এটার উপরে প্রেশারটা পড়বে, স্টাফিং পাওয়া, তাদের ম্যানেজমেন্ট পাওয়া, এবং ডেফিনেটলি শর্ট টার্মে কিছু ইম্প্যাক্ট হবে, অ্যাডভার্স ইফেক্ট হবে। আপনি বলছেন যে রিস্ক ম্যানেজমেন্ট ক্যাপাসিটিটা বাড়ানো দরকার। না, বাড়ানো দরকার এবং হবে। আমি যেটা চিন্তা করছি যে ইমিডিয়েট রিস্ক ফ্যাক্টর গুলো, তো সেটা ওভার টাইম হয়তো ম্যানেজ হয়ে যাবে, কিন্তু শর্ট টার্মে তাহলে এদেরকে প্রস্তুতি নিতে হবে, এইটাই হচ্ছে ইস্যুটা। এবং সেই কনটেক্সটে নতুন ব্যাংক এখন না দিয়ে আরো কিছুদিন ওয়েট করলে আমি পার্সোনালি মনে করি ভালো হতো। মিস্টার ফরাসউদ্দিন, আপনি বলবেন, সেই সঙ্গে আরো কিছু প্রশ্ন তুলেছে, বিশেষ করে প্রশ্নগুলো বিভিন্ন রাজনৈতিক মহল থেকে এসেছে, যে এই যে ব্যাংকগুলো দেওয়া হলো এগুলো রাজনৈতিক নেতারা, বিশেষ করে যে 6টি ব্যাংকে স্থানীয় উদ্যোক্তাদের দেওয়া হয়েছে, তারা সবাই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এবং তার আগের দিনে অর্থমন্ত্রী বলেছিলেন যে রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার, সেটিও এই কথার সঙ্গে একটা যোগসূত্র খুঁজে পাওয়া যায়। এটি কতটা যৌক্তিক, এই যে রাজনৈতিকভাবে ব্যাংক দেয়া? এবং সেই সঙ্গে যদিও অনেকে বলবেন হয়তো এর আগেও এরকম হয়েছে। আর দ্বিতীয় যেটি প্রশ্ন তুলছেন, বিশেষ করে বিরোধী দলের পক্ষ থেকে তোলা হচ্ছে যে দেশে অর্থনৈতিক সংকট এত তীব্র, ক্যাপিটাল মার্কেট থেকে এত টাকা বাইরে চলে গেল, এই টাকা আসবে কোত্থেকে? এই টাকা কি সেই টাকা কিনা? একটি প্রশ্ন তুলেছেন তারা। তারপরে বলেছেন যে রাজনৈতিক নেতারা এখন ব্যাংকের উদ্যোক্তা হিসেবে আসছেন, তাদের হিসেব নিকেশগুলো অর্থনৈতিক
এনবিআর তারা 1 বছর আগে যেটি জমা দিচ্ছেন সেগুলো প্রকাশ করতে হবে, মানে একটা স্বচ্ছতা যে তাদের আসলে এই অর্থের উৎস কোথায় সেটি প্রকাশ করতে হবে। হ্যাঁ, মানে যেহেতু রাজনীতি করি না এবং বুঝি না, সেই জন্য রাজনৈতিক অ্যাঙ্গেলটা সম্পর্কে কিছু বলতে পারবো না, কিন্তু অর্থনৈতিক দৃষ্টিতে বলবো যে যদি একটা প্রস্তাব, ব্যাংকের প্রস্তাব দেওয়া হবে কিনা সেটা আমি ডক্টর সাদেকের কথা কিছুটা কমেন্ট করব। সেটা হলো ব্যাংকের প্রস্তাবের উপরে। প্রস্তাবটি যদি ভালো হয় এবং তার উদ্যোক্তা যদি একজন রাজনীতিবিদ হন, আমি কোনো দোষের দেখি না। কোন দেশেই বোধহয় দোষের নয়, এই দেশেও আগে কোনোদিন দোষের ছিল না। কথাটা হচ্ছে প্রস্তাবগুলো অর্থনৈতিক ফিজিবিলিটি পয়েন্ট অফ ভিউ থেকে, টাইমিং এর পয়েন্ট অফ ভিউ থেকে সঠিক কিনা একটু বোধহয় পরিসংখ্যানে যাওয়া দরকার। ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ ব্যাংকের সংখ্যা দিয়ে বিবেচনা যারা করেন তারা খুবই অন্যায় করেন। কারণ একটা ব্যাংকের 5টা শাখা থাকতে পারে, 500 থাকতে পারে, 5000 আছে ভারতবর্ষে। কাজেই একটি শাখা বাংলাদেশে 21,000 লোককে সেবা দেয়, পাকিস্তানে দেয় 20,000 লোককে, ভারতবর্ষে দেয় 14,500 লোককে। কাজে ব্যাংকের কিন্তু স্কোপ আছে। বাংলাদেশে 1000 লোকের জন্য, সেটি তো আবার এক্সিস্টিং ব্যাংক যেগুলো ছিল সেগুলোকেও তো বলা যেতে পারতো তোমার শাখা আপনি বাড়াও কিন্তু আমার ফাঁদে পা দিয়েছেন, অনেকেই যেমন দেন। আমরা বলছি যে ইকোনমিক কনসেন্ট্রেশন হচ্ছে, জি। তাই যদি হয় তাহলে এক্সিস্টিং ব্যাংক যারা আবার বলছেন সংকট আছে, তাহলে তো সংকটাপন্ন ব্যাংকে কি আরো শাখা দেবো, আরো কনসেন্ট্রেশন পাওয়ার করবো না, এটা ডিসপার্স করবো। তাহলে আবার ওই কথা থাকছে যে তাহলে কি আমরা স্বীকার করে নিচ্ছি যে সংকটগুলো আছে? না, সংকট স্বীকার করছি না তো, স্বীকার করে তো ব্যাংক দিতাম না। আপনি যে কোনো সূচকের দিকে দেখেন, হ্যাঁ ইনফ্লেশন 10%, 11% আছে, ভিগোরাসলি এক্সপোর্ট বাড়তেছে, রেমিটেন্স বাড়তেছে, আমি তো কোনো সংকট দেখি না। সমস্যা আছে, ইনফ্লেশনের একটা সমস্যা আছে। এই ব্যাংক যে চলে গেল শেয়ার মার্কেটে, এটার তদারকির দুর্বলতা নিশ্চয়ই ছিল, এগুলো তো আছে। কিন্তু তাই বলে আপনার যে ব্যাংকিং সেবার যে প্রয়োজনটা, বিশেষ করে গ্রামে গঞ্জে, এখন যে জানেন আপনি, এখন 20 বছর আগে রিয়েল ওয়েজ যাকে বলে ছিল 3 কেজি চাল, এখন হয়ে গেছে 9 কেজি চাল। গ্রামে তো প্রসপারিটি আছে, ওদের টাকা পয়সা রাখার জন্য একটা সেফ জায়গা দরকার। এই যে 9টি ব্যাংক হলো, 9টি ব্যাংকে কালক্রমে প্রায় 50,000 লোকের কর্মসংস্থান হবে, 50,000 পরিবার, খুব ডিসেন্ট। আচ্ছা, আমি শেষ কথাটা যেটা এখানে বলবো, বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমে এক ধরনের অলিগোপলি বিরাজ করছে। তারা ইচ্ছা করে সুদ বাড়িয়ে দেয়, বাড়ায় কোনটা লেন্ডিং রেট, কমায় কোনটা, ফিক্সড করে কোনটা এফডিআর। মনে হচ্ছে এর কোনো মা বাপ নাই। কাজেই আরো বেশি ব্যাংক আসলে প্রতিযোগিতা হবেই মনে করছি না, কিন্তু হতে পারে, সম্ভাবনা আছে। আর যে প্রশ্নটি মিস্টার সাদিক আহমেদ তুললেন যে এই যে টাইমিং এর প্রশ্ন, আর যেটি আপনি বলছিলেন যে তারল্য সংকট আপনি দেখছেন না, কিন্তু তিনি বলছেন যে তারল্য সংকট আছে, এবং তারা যখন ব্যাংকারদের সঙ্গে কথা বলেছেন তারাও শেয়ার করেছেন যে এই সংকটটা আছে। না, তাহলে আমাদেরকে দেখতে হবে যে এমন কি কোনো ইনভেস্টর আছেন যিনি একটা ভালো প্রস্তাব একটা ব্যাংকে দিয়েছেন এবং সেই ব্যাংক বলছে আমার কাছে টাকা নেই। আমার জানা মতো সেটা নেই। এইটাই কিন্তু তারল্য সংকটের টেস্ট, অ্যাসিড টেস্ট। আদারওয়াইজ কিন্তু বললে চলবে না। ব্যাংকাররা বলছে তারল্য সংকট, যাতে তারা নানান সুবিধা নিতে পারে, এই জন্য বলবে। কিন্তু যদি বুঝতাম যে 5টা ইনভেস্টমেন্ট প্রপোজাল ব্যাংকের কাছে গিয়েছে, তারা বলছে নাই, অথবা এলসি খোলা বন্ধ করে দিয়েছে, আমার জানা মতো নাই। কাজে আমি এই জিনিসটা অ্যাকসেপ্ট করি না যে তার টাইমিং, ব্যাংক দেব কি দেব না, বাংলাদেশের ব্যাংকিং সেবার মান যা বলা হয় তার চেয়ে অনেক ভালো, এবং এখানে প্রতিযোগিতা সৃষ্টি করতে হবে। এখানে ব্যাংক খুললে আরো বেশি ইনভেস্টমেন্ট হওয়ার পসিবিলিটি আছে, তাদের ক্যাপাসিটি আরো বাড়বে, এবং নেচার কিন্তু ভ্যাকুয়াম টলারেট করে না। তারা ভালো লোক নেবে, বেশি বেতন দিয়ে নেবে, কম্পিটিশন হবে, অন্য লোক সৃষ্টি হবে, এবং নতুন ব্যাংকগুলা সঙ্গত কারণে তারা কিছু ইনোভেশন আনবে, তারা কিছু নিউ প্রোডাক্ট আনবে, কারণ নাহলে তো তারা কম্পিটিশনে টিকবে না। আচ্ছা, আরেকটা অ্যাঙ্গেল এখানে আছে, প্রবাসী ব্যাংক। আমাদের রেমিটেন্স 98-99 সনে ছিল $2.5 বিলিয়ন, এখন $12 বিলিয়ন। এই যে প্রবাসী ব্যাংক যদি ঠিক মতো কাজ করে, এটা 20 বিলিয়ন 24 বিলিয়ন হতে কোনো অসুবিধা নাই।
এটা একটা বিরাট ফায়দা আসবে। সাদিক ওনার ফরাজ ভাই অনেক কথা যেগুলো বলেছেন যুক্তিকর কথাই বলেছেন। ইস্যুটা এইভাবে দেখছি আমি, যে যখন বললাম যে টাইমিংটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে যে লিকুইডিটি কনস্ট্যান্ট আছে কি না এটা রিলেটিভ কনসেপ্ট। এই রিলেটিভ কনসেপ্ট ইন দ্য সেন্স যে গত 2009 থেকে 11 পর্যন্ত যে হারে মানি সাপ্লাই সরবরাহ যেভাবে বেড়েছে মানি সাপ্লাই, সেটা ডেফিনেটলি এখন অনেক কমতে হবে ইনফ্লেশনকে ম্যানেজ করতে হলে। ব্যালেন্স অফ পেমেন্টের উপর বেশ কিছু প্রেশার আছে, ব্যালেন্স অফ পেমেন্টের প্রেশার আছে। আমরা দেখেছি এক্সচেঞ্জ রেট ওভারশুট করেছিল, এখন কিছুটা আবার কমে এসছে, এবং সেটা মনিটারি টাইটনিং এর কারণে। তবে এখনো ব্যালেন্স অফ পেমেন্ট প্রেশারটা রয়ে গেছে, এক্সপোর্টের উপরেও বেশ প্রেশার আছে। তো এইখানে আপনার যদি এবং এই সংকটের আরেকটি কারণ যেটি বলা হয় যে এই যে রেন্টাল পাওয়ার প্ল্যান্ট করতে গিয়ে, আমি সেটাই আসছি। তো মনিটারি পলিসিটাকে ডেফিনেটলি ক্রেডিট গ্রোথ কমাতে হয়েছে, এবং নতুন মনিটারি পলিসি স্টেটমেন্ট যেটা বাংলাদেশ ব্যাংক দিয়েছে সেখানে টার্গেটটা রিজনেবলি মনে করি, কিন্তু সেটাতে যথেষ্ট কমাতে হবে ডোমেস্টিক ক্রেডিট গ্রোথ, এবং সেখানে মানি সাপ্লাই রেটও কমবে। তো এখন টোটাল লিকুইডিটি, নতুন লিকুইডিটি ইকোনমিতে ডেফিনেটলি কমতে হবে। এটা তো অবভিয়াসলি যে গ্রোথ রেট 22% থেকে যদি 16-17% নেমে আসে মানি সাপ্লাই, তো অ্যাডিশনাল লিকুইডিটি যেটা আসবে এটা আগে চেয়ে একটু লোয়ার হবে। অন টপ অফ দ্যাট গভর্নমেন্টের যেটা ডিমান্ড, আগেটা তো ছিল না, সেটা গভর্নমেন্টের বাজেট ডেফিসিটে ব্যাংক ফাইন্যান্সিং রোল অত ইম্পর্টেন্ট ছিল না। ইনফ্যাক্ট 2009-10 সালে গভর্নমেন্ট নেগেটিভ কন্ট্রিবিউশন করেছে, অ্যাড করেছে। 11 সালে কিছুটা বেড়েছে, 12 সালে যথেষ্ট বেড়েছে। রেন্টাল পাওয়ারের কথা হোক, ফুড সাবসিডির কথা হোক, তো গভর্নমেন্টও এখন, এবং তারা আপনি দেখেছেন যে তারা সেভিং সার্টিফিকেটের উপরেও ইন্টারেস্ট রেট বাড়াচ্ছে অ্যাডিশনাল রিসোর্স মোবিলাইজেশন করার জন্য, এবং আপনার ওই তাদের যে ট্রেজারি বিলের উপর ইন্টারেস্ট বাড়াচ্ছে। তো তারা এখন ডাইরেক্টলি কম্পিট করছে প্রাইভেট সেক্টরের সাথে, লিমিটেড আপনার একদিকে মানি সাপ্লাই কমছে, টোটাল অ্যাভেলেবিলিটি গ্রোথ, এবার ওদিকে ডিমান্ড আর এক। তো ডেফিনেটলি এটার যে ইম্প্যাক্ট হবে না, এটা বলাটা বোধহয় ঠিক না। তো তাই যদি হয়, এবং এটা ইম্প্যাক্ট আমরা দেখছি, ইন্টারেস্টের উপরে প্রেশার আছে, এবং সেটা তাহলে যে মোটামুটি ভাবে একটা স্টেবল সিচুয়েশনে রেখেছে, কিন্তু এটা কতদিন রাখতে পারবে এটা একটা ওপেন কোশ্চেন। তো আমাদের যেটা ইস্যু হচ্ছে যে যদি নতুন ব্যাংক যদি আসে, নতুন ব্যাংক আসাটা কিন্তু ভালো, আমি পার্সোনালি মনে করি। এই কারণে উনি যে কথাগুলো বলেছেন, কম্পিটিশন হবে, বেটার প্রোডাক্ট আসবে। আমি কিন্তু এই যে নতুন যে 9টা ব্যাংক বলছি, যেটা কথা দেওয়া হয়েছে, এদের কোয়ালিটেটিভ পারফরমেন্স মে বি বেটার, আমি কিন্তু ওদের কথা বলছি। আমি ওভারঅল ম্যাক্রো সিচুয়েশনে বলছি যে এখন দেয়ার আর মেনি উইক ব্যাংকস অ্যাট প্রেজেন্ট। এদের উপরে লিকুইডিটি প্রেশার আসলে ডেফিনেটলি এটার উপর একটা ইম্প্যাক্ট হবে। আমরা স্টক মার্কেটে দেখেছি যে ইনস্টেবিলিটি কিভাবে এফেক্ট করে, এটাকে ম্যানেজ করার জন্য রেডিনেসটা এবং উইলিংনেসটা। গভর্নমেন্টের কাছে রিসোর্স নাই যে তারা নিজের বাজেট থেকে তাদেরকে সেভ করবে, কিংবা বাংলাদেশ ব্যাংকেরও সেই আপনার যদি প্রেশার আসে যে এই ব্যাংকগুলোকে লিকুইড করার জন্য তুমি মানি সাপ্লাই বাড়াও, তাহলে ইনফ্লেশনের উপরে ব্যালেন্সের উপরে ইফেক্ট হবে। ওই রিস্কগুলো ম্যানেজ করা, এটা তো ডিবেটেবল পয়েন্ট। এটা এখন বলতে পারে কেউ যে না, ডেফিনেটলি ফাইন্যান্স মিনিস্টার উনি যখন এগ্রি করেছেন যে ব্যাংক দিতে হবে, উনি তো চেয়ারম্যান অফ দ্য মনিটারি পলিসি বোর্ড, তো উনি নিশ্চয়ই ওনার একটা হিসাব আছে, সেটা হয়তো ফলে ভাই যেভাবে আলাপ করছেন এইভাবে। আমি একটা অর্থনীতিবিদ হিসাবে লুকিং এট দ্য হিস্ট্রি লাস্ট 3 ইয়ারে আমার একটু ডাউট থেকে যাচ্ছে। প্রথমত হলো যে ক্যাপিটাল মার্কেট কিন্তু গত 10-15-20 দিন মোটামুটি একটা লাইনে আসছে, কারণ সরকার ইন্টারফেয়ার করছে না এবং স্ট্রিট এজিটেশন নাই। আমার কাছে ওইটাই স্টেবিলিটির লক্ষণ। যদি সরকার হইচই না করে বা ইন্টারফেয়ার না করে, এবং যদি এজিটেশনে ভাঙচুর না হয়, তারপরে সামান্য আস্থার ব্যাপার, ব্যাপারটা ফিরে আসছে বলে মনে হয়। আমি বলছি না যে এত বড় সংকটের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে, বা এই যে সরকারের ইন্টারফারেন্সটা কমলো, আপনি যেটি বলছেন, এই কারণে যদি এটা স্থিতিশীল অবস্থার মধ্যে যায়, আমার মনে হয় 15-20 দিন একটা স্থিতিশীল ছিল স্টক মার্কেট। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। যখন ওইখানে সেকেন্ডারি মার্কেটে কারি টাকা যখন যায়, তখন তো একটা সুপারভিশন অ্যান্ড ম্যানেজমেন্ট ফেইলিওর ছিল, সেই জন্য ওখানে গিয়েছে, এবং আদা পয়সার লাভ হয় নাই। ক্যাপিটাল মার্কেট থেকে আপনাকে বিনিয়োগযোগ্য তহবিল আনতে হবে, ওটা তো আসে নাই। করছে সেকেন্ডারি শেয়ারে কেনাবেচা হয়েছে, দাম বেড়েছে। কুইক রেন্টাল, আমাদের একটা সমস্যা হলো কুইক রেন্টাল করে যে ক্ষতি হয়েছে এটা আমরা দেখছি, স্বীকার করি, কিন্তু না করলে যে কি হতো এটা কিন্তু আমরা ভাবছি না। এটা কিন্তু ভাবা দরকার।
আরো কত ভয়াবহ সিচুয়েশন হয়তো ইন্ডাস্ট্রি হচ্ছে, কাউকে দেওয়া যেত না। কিন্তু আমি এর মধ্যে যাচ্ছি না। ডক্টর সাদেক অত্যন্ত বিজ্ঞ অর্থনীতিবিদ, তিনি পরামর্শ দিয়ে থাকেন, লিখে থাকেন, তার লেখালেখির মধ্যে আছে খুব একটা সোজা হিসাব আছে। হিসাবটা হলো জিডিপি গ্রোথ যদি বছরে 7% হয়, এখন 6.7 বলা হয়। হ্যাঁ না ঠিক আছে, ধরুন 7% 7% 7% ধরলাম, আর ইনফ্লেশন ধরলাম 11%, তাহলে 18%, আর 2% এরার্স নমিনি। কাজেই শতকরা 20% মানি সাপ্লাই হলে সংকট হবে বলে মনে করি না, এবং এর বেশি দরকার নাই। যদি 6.5% গ্রোথ হয় আর 10.5% ইনফ্লেশন হয়, তাহলে 17-18%-এর বেশি মানি সাপ্লাই দরকার নেই। ডক্টর সাদেক এবং আপনি যথার্থভাবেই বলেছেন যে সরকার এই যে সেন্ট্রাল ব্যাংক থেকে যে বরোইংটা করছে এবং এই যে সেভিং সার্টিফিকেটকে একটা বিমাতৃ সুলভ আচরণ করেছে গত 1-1.5 বছর, সেই জন্য মানুষ এটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন ঠিক আছে, রেস্টোর করেছে, কিন্তু তাও বলবো এই যে পেনশনার সঞ্চয়পত্রের ডিভিডেন্ডের উপরে যে ট্যাক্সটা বসানো হয়েছে, এটা আনপ্রেসিডেন্টেড, পৃথিবীর কোথাও নাই, এটা করা ঠিক হয় নাই। কাজে সঞ্চয়পত্রের মধ্যে যদি যায়, তাহলে যে জিনিসটা হবে, টাকা মানুষের কাছে আছে, ওই টাকাটাই কিন্তু ফিরে আসবে। আর ব্যাংকিং সিস্টেম থেকে যদি বড় করে, কমার্শিয়াল ব্যাংক থেকে বড় করলে প্রাইভেট সেক্টর এলবোড আউট হয়, আর সেন্ট্রাল ব্যাংক থেকে বড় করলে নোট প্রিন্ট করে টাকা দিতে হয়, ইনফ্লেশনারি হয়। এগুলা সরকারের নীতিগুলা বোধহয় ভালো করে ভেবে দেখা দরকার। এইটার সঙ্গে ব্যাংক দেওয়া না দেওয়া তেমন কোনো সম্পর্ক আছে বলে মনে করি না। আর একটা কথা শুধু বলবো, সরি, কিছু ব্যাংক দুর্বল আছে। আমাদের দেশে একটা বড় দুর্বলতা, মার্জার এন্ড অ্যাকুইজিশনের কোনো আইন নাই। স্বাভাবিক নিয়মে পৃথিবীর সব জায়গায় যেগুলো দুর্বল ব্যাংক আছে তারা বন্ধ হয়ে যায় অথবা মার্জ করে। তো যদি খারাপ থাকে, ওরা মার্জ করে যাক, বন্ধ হয়ে যাক, ভালো ব্যাংক আসুক, প্রতিযোগিতা হোক। অ্যাবসলিউটলি, এটা একটা মেজর ইস্যু। বাংলাদেশের কোনো ব্যাংকে ফেল করতে দেওয়া হয় নাই। বেশ কিছু ব্যাংক স্ট্রেসে এসেছিল, ওটাকে আবার রিকভার করা হয়েছে। কারণ সেখানে যেটা গভর্নমেন্টকে যেটা প্রস্তুতি নিতে হবে, যে যদি হয়তো হবে না, আমি আশা করি যে না হয় ভালো, এবং হওয়া উচিত না বলে মনে করি, তবে এটা জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ আমরা দেখেছি যে স্টক মার্কেটে আমাদের প্রস্তুতি না থাকার ফলে কিংবা ভালো সুপারভিশন না হওয়ার ফলে অসুবিধা হয়েছে। এবং আমাদের মার্জিন অফ এরার কিন্তু খুব লিমিটেড। যেটা বললাম যে এখন যেহেতু আমাদের ম্যাক্রো উপরে কিছুটা প্রেশার আছে, বাজেটের উপরে প্রেশার আছে, ব্যালেন্স অফ পেমেন্টের উপরে প্রেশার আছে, ফরেন রিসোর্স ইনফ্লোজ বেশি লিমিটেড হয়ে গেছে, এই কনটেক্সটে ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্টটা খুব এটা একটা টাইট রোপ পলিসি বলা যেতে পারে। তো সেখানে আমরা মনে করছি যে এই সিচুয়েশনে আপনার রিস্ক ম্যানেজমেন্ট কি হবে। যদি ফ্রি মার্কেট হতো, কম্পিটিশন হতো, একটা ব্যাংক ফেল করতে দেওয়া হতো, তাহলে আলাদা কথা। ব্যাংকিং সেক্টরে একটা অন্যান্য প্রোডাক্টের থেকে ডিফারেন্ট, কিন্তু ব্যাংক হচ্ছে আর একজনের পয়সা আমানত এটা নিয়ে এটা ডিল করছে, এবং সেখানে একটা ব্যাংক ফেল হওয়া, এটার একটা নেগেটিভ কনসিকুয়েন্স, ডোমিনো এফেক্ট খুবই সিভিয়ার, যেটা আপনার অন্যান্য দেশেও দেখা গেছে। কেন তাহলে ওভারঅল কনফিডেন্স ইন ব্যাংকিং সেক্টরের উপরে এটা হার্ট হবে। সেজন্য এখানে প্রিকশনারি মেজার অনেক বেশি দরকার, এবং সেজন্য আপনার এই আপনার অ্যাসেট কোয়ালিটি কিংবা আপনার রিজার্ভ বেসের কথা যেটা বলা হয়েছে, যেটা ফরেস্ট ইজ রাইট, এখন রিজার্ভ বেস অনেক বেশি ইনক্রিজ করা হয়েছে। দিজ আর থিংস। ইস্যুটা হচ্ছে যদি এই ধরনের কোনো একটা প্রবলেম হয়, তখন গভর্নমেন্ট কিভাবে ম্যানেজ করবে, এই রিস্কটাকে ম্যানেজ করতে পারবে কিনা পারবে না, এটা একটা বিরাট বড় একটা ইস্যু থেকে যাচ্ছে। তো সেই ম্যানেজমেন্টের দিকে সেই জায়গাটা সরকারের অবস্থা আমরা বাংলাদেশ ব্যাংক বোর্ড, বাংলাদেশ ব্যাংক প্রস্তুতি নিচ্ছে। আমরা বোর্ডে একটা প্রেজেন্টেশন দিয়েছিল, খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছে। এখন কিছুটা পলিটিক্যাল ডিসিশনও আছে যে ব্যাংকগুলোকে, কোনো ব্যাংক যদি পারফর্ম না করে সেটা কি টেক ওভার করা যাবে কিনা, কিংবা উনি বললেন যে কথা মার্জার, এবং দ্যাট প্রবাবলি ইজ দ্য রাইট ডিসিশন, যে যদি দুর্বল ব্যাংকগুলোকে মার্জ করে অন্যান্য ব্যাংকের সাথে যদি এটাকে করে দেওয়া হয়, তাহলে ওভারঅল ব্যাংকিং সেক্টরের জন্য ভালো হবে। কিন্তু এই পলিসিগুলোকে এখন এটাকে চিন্তা করতে হবে, এটা এখন সঠিকভাবে নেই, এবং এই রিস্ক ম্যানেজমেন্ট একটা বিরাট বড় ইস্যু। ক্যাপিটাল মার্কেটের ইস্যু নিয়ে যখন এই গত 1-1.5 বছর ধরে কথাবার্তা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকেই কিন্তু অনেকে দায়ী করেছেন। আরেকটা হচ্ছে যে আমাদের এখানে মূল্যস্ফীতি নিয়ে অনেকদিন যাবতীয় মানুষের মধ্যে অসন্তোষ আছে, এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণটাও বাংলাদেশ ব্যাংকের ক্রিয়াকর্মের মধ্যেই পড়ে। তার
কার্যকরণের কারণে এর একটা প্রভাব পড়ে। তো এই দুটো জায়গায় আপনার মতামত কি? আমি একটা আপনার সঙ্গে মোটামুটি ভাবে এগ্রি করি যে স্টক মার্কেটের ব্যাপারে যদিও ইব্রাহিম খালেদ কমিটি বাংলাদেশ ব্যাংকে সম্পূর্ণ নির্দোষ বলেছে, আমি দুঃখিত যেটা বলতে পারলাম না। এখানে বাংলাদেশ ব্যাংকের কিছু দায় আছে, কিন্তু দ্রব্যমূল্যের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের করণীয় তেমন কিছু নেই। এটা সরকারের ধরেন আমরা অনেক সময় পার হয়ে আসছি। প্রথমত হলো যে মূল্যস্ফীতিটা আছে, এটা স্থির আয়ের স্বল্প আয়ের মানুষের জন্য খুব কঠিন, এটা ঠিক। কিন্তু এইটা একেবারে আউট অফ দি ওয়ে না, অন্যান্য দেশের তুলনায় আমরা খুব একেবারে আকাশচুম্বী নয়। কিন্তু সেটার জন্য যে প্রস্তুতিগুলো সরকারের নেওয়া উচিত ছিল, গত 3 বছর যাবৎ শুনতেছি যে টিসিবি স্ট্রেংথেন করা হবে। এটা সবসময় ডিল করা হয়েছে বঙ্গবন্ধুর আমল থেকে, যে সরকারের হাতে একটা বাফার স্টক থাকে নিত্য ব্যবহার্য দ্রব্যের। যখনই সিন্ডিকেট ওয়ালারা দাম বাড়াতে থাকে তখন সরকারের স্টকটাকে রিলিজ করতে থাকে। রিলিজ করলে কিন্তু আস্তে আস্তে মূল্যটা স্থিতিশীল হয়ে আসে। ওই টিসিবিও স্ট্রেংথেন হয় নাই, বাজারের নজরদারিও নাই। বাজারে যখনই ইন্সপেকশন করতে যায় টিভি যতক্ষণ থাকে ততক্ষণ তারা থাকেন। কাজে এই সমস্ত দুর্বলতা আছে। এটাতে বাংলাদেশ ব্যাংকের এই যে মনিটারি পলিসি, মানি সাপ্লাই, এটা এটা থেকে আসে, কিন্তু এটা সরকারের নীতির সঙ্গে বাংলাদেশ ব্যাংকে মোটামুটি সঙ্গতিপূর্ণ হতে হয়। তবে একটা কথা আমি বলবো যে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের যে ঋণ, অতীতে এমন সময় ছিল যে 1 পয়সাও দেয় নাই বাংলাদেশ ব্যাংক, এখন দিচ্ছে। এই একটা ডিফারেন্স আছে। এটা আমি সরি, এটা বলা হয়তো উচিত হয় নাই। আরেকটা জিনিস বলি, ওই যে ব্যাংকের ক্রাইসিস ম্যানেজমেন্ট, মনে থাকবে আপনার বিসিসিআই অত্যন্ত নামকরা ব্যাংক ছিল, হঠাৎ করে বন্ধ হয়ে গেল। আমি আপনাকে বলতে পারি যে বাংলাদেশ একমাত্র দেশ যে এখানে বিসিসিআই ব্যাংকের সমস্ত ডিপোজিটাররা তাদের টাকা ফেরত পেয়েছে। গভর্নমেন্ট হ্যান্ডেলড ইট, বাংলাদেশ ব্যাংক হ্যান্ডেলড ইট চমৎকার ভাবে। এই ইস্টার্ন ব্যাংক ওইটার উত্তরসূরি। ইস্টার্ন ব্যাংকে অ্যাক্টিভেট করে সমস্ত অ্যাকাউন্টস গুলোকে অ্যাক্টিভেট করে মানুষের টাকা দিয়েছে, সুদ দিতে পারে নাই কিন্তু মূলটা দিতে পেরেছিল আর কি। কাজে এই ক্রাইসিস হলে সেটেল করতে পারবে না আমি মনে করি না। সাদিক আহমেদ। না, আপনার প্রথম হচ্ছে ইনফ্লেশনের ব্যাপারে যেটা বললেন, ইনফ্লেশনে ডেফিনেটলি মানি সাপ্লাইয়ের রোল আছে। তো কোনো লং টার্মে ইনফ্লেশন মানি সাপ্লাই ছাড়া হয় না, সেটা আমরা জানি। শর্ট টার্মে কিছু অন্যান্য ফ্যাক্টরগুলো আসে, যেটা আমাদের ইনপুটের কথা বলা হয়, ডোমেস্টিক সাপ্লাই শকের কথা বলা হয়। তো মোটামুটি ভাবে এখন বাংলা ব্যাংকও এটা এগ্রি করেছে যে ইনফ্লেশনটাকে কমাতে হলে মানি সাপ্লাই কমাতে হবে, গ্রোথ রেট কমাতে হবে। কিন্তু ওরা একলা করলে চলবে না। এবং নতুন মনিটারি পলিসি যেটা অ্যানাউন্স করা হয়েছে, এটা ভালো একটা পলিসি। এটা ইমপ্লিমেন্টেশনের উপরে নির্ভর করবে অনেকটা ফিসক্যাল পলিসির উপরে। ফিসক্যাল পলিসি যদি এখন ঠিক না হয়, যদি ওরা বেশিরভাগ টাকা যদি ওরা বাজেটে চলে যায় আপনার ক্রেডিট, তাহলে তো ওই প্রাইভেট ক্রেডিটের উপরে স্কুইজ হবে এবং প্রাইভেট ক্রেডিটের উপরে ইম্প্যাক্ট পড়বে। ওই কনটেক্সটেই আমরা বাজারের ওই আপনার লিকুইডিটির কথাটা আমরা বলছিলাম যে ডিপোজিট বেস না বাড়ালে, নতুন ব্যাংক আসলে তারা একই সেম ডিপোজিট বেসের উপরে প্রেশার তো পড়বে ডেফিনেটলি, এটাতে তো কোনো ডাউট নাই। তো এখন মনিটারি পলিসিটিকে ঠিক করা হয়েছে, ফিসক্যাল পলিসিটিকে এখন এটাকে অ্যালাইন করতে হবে যেন যে লিমিটেড ক্রেডিট, যেটা গ্রোথ রেট, যেটা কনসিস্টেন্ট ইনফ্লেশন টার্গেটের সাথে, সেটা যেন প্রপার ডিস্ট্রিবিউশন হয় বিটুইন পাবলিক অ্যান্ড প্রাইভেট। গভর্নমেন্ট সেক্টর যদি সব কথা নিয়ে চলে যায় তাহলে এদের উপরে, কিংবা বেশিরভাগ নিয়ে যায় তাহলে ওদের উপরে প্রেশার পড়বে। তো সেই ইস্যুটাকে এখনো বোধহয় রেজলিউশন হয় না, এবং এটা রেজলিউশন হওয়ার দরকার আছে। আর প্রেশার আগেকার উনি যেটা বললেন যে কোনো ব্যাংক ফেল হয় না, দ্যাটস এক্সিলেন্ট। এটা একটা বিরাট বড় একটা পজিটিভ সাইড, যেটা বাংলাদেশ ব্যাংক গভর্নমেন্ট দুজনেই ক্রেডিট নেওয়া দরকার। কিন্তু এখন কনটেক্সট অনেক পরিবর্তন হয়ে গেছে, এখন গ্লোবাল কনটেক্সটও পরিবর্তন হয়েছে, আর নাম্বার অফ ব্যাংকস অনেক বেশি এখন। সেইখানে আপনার ওভার টাইম আমি ডেফিনেট যে এটা ইমপ্রুভ করবে। ইস্যুটা হচ্ছে শর্ট টার্মে, আমি বলছি না যে কোনো ব্যাংক ফেল হবে কিংবা এটা পারবে না, প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতি থাকতে হবে। এবং রিস্ক ম্যানেজমেন্টের জন্য আমরা স্ট্র্যাটেজিক ইজি অপশনগুলো নেই যে আমি বাজেটে দিয়ে দিলাম, কেন অলরেডি আমরা জানি যে পাবলিক সেক্টর ব্যাংকের উপরে বেশ প্রেশার আছে, এবং পাবলিক সেক্টর ব্যাংকের নন পারফর্মিং লোনও এখন হাই আছে, এবং তারা আশা করছে যে গভর্নমেন্টের একটা ব্যাকিং তাদেরকে থাকবে। প্রাইভেট ব্যাংকে তো সে ধরনের একটা অ্যাসুরেন্স নেই, এবং গভর্নমেন্টের কাছে পয়সাও নেই তারা যে এদিকে দিবে। এবং বাংলাদেশ ব্যাংকে যদি লিকুইডিটি
ছাড়তে হয় এদেরকে ইজি করার জন্য, তাহলে ইনফ্লেশনের উপর আরো অ্যাডভার্স ইফেক্ট হবে। এই ধরনের পলিসি অপশনস গুলো একটু লিমিটেড থাকার কারণে আমরা বলছি যে এটাকে আপনার একটা স্ট্র্যাটেজি দরকার, এবং সেটা বাংলাদেশ ব্যাংক করছে। এটা যে করছে না তা না, এবং করছে এবং প্রস্তুতি নিচ্ছে। তো সেখানে আপনার যে ধরনের ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স আমাদেরকে দেখতে হবে যে কিভাবে এটাকে ম্যানেজ করা যেতে পারে, এবং যদি রিস্ক না হয় তাহলে তো খুব ভালো কথা। মিস্টার ফরাসউদ্দিন, বিশ্বজুড়ে এখন ডলারের মান খুব একটা ভালো নয়, কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে বাংলাদেশের টাকার মান ডলারের বিপরীতে প্রতিনিয়তই কমছে এবং বহুবার কমেছে ইতিমধ্যে, এবং সেটি বোধহয় আর কোনো দেশের সঙ্গে কোথাও তুলনা চলে না। যে আবারও দুঃখিত, আপনার সঙ্গে একমত হতে পারলাম না। ডলার মাঝে মাঝেই বিভিন্ন কারেন্সির এগেইনস্টে তেজি হয়, সবসময় হয় না, অনেক সময় মার খায়। কিন্তু এই আমি বলছি প্রধান ট্রেন্ডটা এখন যেটা, হ্যাঁ ট্রেন্ড একটা আছে, অস্ট্রেলিয়ার সঙ্গে পার হয়ে গেছে, কানাডার সঙ্গে পার হয়ে গেছে। কিন্তু এই প্রশ্নটা খুব জটিল। কেন জটিল আমি আপনাকে বলি, ডক্টর সাদেক হয়তো উত্তর দিতে পারবেন। কারণ হলো মে 2003 ওই সময় থেকে কিন্তু ফরেন এক্সচেঞ্জ মার্কেট লিবারালাইজড, ওইটা কিন্তু মার্কেট বেসড। কাজে ওইখানে ডলারের দাম উঠানামা করলে সরকার বা বাংলাদেশ ব্যাংক মোটেও দায়ী নয়। যারা এটাকে ওপেন করেছেন, যাদের পরামর্শে এটাকে ফ্রি করা হয়েছে, তাদেরকে জিজ্ঞেস করতে হবে। এটা অত্যন্ত স্বাভাবিক নিয়ম। হ্যাঁ, কিন্তু এটি যদি সঠিক না হয়ে থাকে বা এটি যদি আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে থাকে, তাহলে যারা করেছেন তাদেরকে আপনি আইনের আওতায় পর্যন্ত আনতে পারেন, তাদেরকে জিজ্ঞেস করতে পারেন, কিন্তু আপনি তো সংশোধন করতে পারেন না, তা পারেন না। আমি বলছি আপনি তো সংশোধন করতে পারেন। তবে আছে, এটা 2001 পর্যন্ত ওইটাকে ম্যানেজ ফ্লোট বলা হতো। রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করে সেই হিসাবে ডলারের দাম উঠানো নামানো হতো, এবং তখন এই ধরনের কোনো ক্রাইসিস হয় নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে যে যদি আমাদের তো রিজার্ভ আছে প্রায় $10 বিলিয়ন, কেমন? আমাদের একটা হিসাব নিতে হবে। ডক্টর সাদেকের দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশ ওয়ান অফ দ্য ফিউ কান্ট্রিজ যেখানে সেভিংস ইনভেস্টমেন্টের চেয়ে বেশি। সেভিংস রেট, ন্যাশনাল সেভিংস রেট হলো 29% অফ জিডিপি, আর ইনভেস্টমেন্ট হলো 25% অফ জিডিপি। কোনো গ্রামারে মিলে না। কেন এটা হচ্ছে? আন্ডার ইনভয়েসিং হচ্ছে, ওভার ইনভয়েসিং হচ্ছে, এবং আরেকটা জিনিস যেটা অনেকে খেয়াল করেন না, সেটা হলো যে ন্যাশনাল সেভিংস এর মধ্যে রেমিটেন্সটা ইনক্লুডেড। রেমিটেন্সের একটা বিরাট পার্ট কিন্তু ভোগে খরচ হয়, এটা সঞ্চয় নয়। কাজে ওইখানে কিন্তু নজর দিতে হবে। আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং খুব টাইটলি এটাকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে। দ্বিতীয়ত হলো, ডক্টর সাদেকের সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে মনিটারি পলিসি টাইটেন করা হয়েছে, এটার প্রয়োজন ছিল। কিন্তু কথা হচ্ছে যে যদি সরকারের খরচ বাড়তে থাকে, বাহুল্য খরচ যদি বাড়তে থাকে, রেভিনিউ কিন্তু বাড়ছে, রেভিনিউ আদায় কিন্তু প্রচন্ডভাবে বাড়ছে, কিন্তু খরচের উপরে সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। আমি মনে করি সমস্যাটা ওই জায়গায়। আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং নিয়ন্ত্রণ করতে পারছে না, এবং খরচ কমাতে পারছে না। এই দুটো জিনিসকে যদি টাইট করা যেত, তাহলে আমার মনে হয় এই তারল্য সংকটের যে প্রশ্নটা আছে এটা হতো না। অর্থনীতি এখন যা আমি মনে করি ভালো চলছে, আরো ভালো চলতো। সাদিক আহমেদ, এই এক্সচেঞ্জ রেটের ইস্যুটা নিয়ে একটা শর্ট টার্ম ইফেক্ট আছে, একটা লঙ্গার টার্ম ইফেক্ট আছে। লঙ্গার টার্ম তো সোজা আমরা জানি যে লঙ্গার টার্ম সাপ্লাই ডিমান্ড, ফরেন এক্সচেঞ্জ অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করবে, এবং সেখানে আপনার এক্সপোর্ট খুব ভালো করেছিল রিসেন্টলি, এবং এক্সপোর্ট পারফরমেন্স এখনো ভালো মনে করি আমি, যদিও স্লো ডাউন করেছে, অনেক যথেষ্ট স্লো ডাউন করেছে। কিন্তু ইম্পোর্ট আপনার ওই গত 2 বছর খুব বেশি হাই ছিল, পার্টিকুলারলি 2011 সালে, এবং সেটা ডাইরেক্টলি লিঙ্ক টু মনিটারি পলিসি, এক্সেসিভ মনিটারি পলিসির কারণে, এবং সেটার ইম্প্যাক্ট হয়েছে। তো সেন্ট্রাল ব্যাংকের তখন ইনস্ট্রুমেন্ট খুব লিমিটেড ছিল, এবং আমি মনে করি যে তারা ঠিক করেছে, এক্সচেঞ্জ রেটটাকে অ্যালাউ করেছে টু অ্যাডজাস্ট শর্ট টার্মে, এবং যার ফলে এক্সচেঞ্জ রেট আমরা দেখেছি কিছুটা ওভারশুটও করেছে, এবং সেটা এখন আবার কারেক্ট হয়ে চলে আসছে। কিন্তু তখন আর কোনো ইনস্ট্রুমেন্ট ছিল না কোয়ান্টিটিভ রেস্ট্রিকশন ছাড়া। তাহলে কোয়ান্টিটিভ রেস্ট্রিকশন করে দিলে এলসি খুলবে না, কিংবা বলবে যে এটা হাই টারিফ বাড়িয়ে দিতে পারতো। সেটা না করে আমি মনে করি এটা সঠিক করেছে যে এক্সচেঞ্জ রেটটাকে অ্যালাউ করেছে, কিন্তু তখন এটাও বুঝতে পেরেছে যে একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে
ব্যালেন্স অফ পেমেন্ট ম্যানেজ করা সম্ভব হয় না, কেন অতিরিক্ত প্রেশার পড়ে যাবে এক্সচেঞ্জ রেটের উপরে। এবং এক্সচেঞ্জ রেট, নমিনাল এক্সচেঞ্জ রেট যদি বাড়তে থাকতো তাহলে ইনফ্লেশনের উপরেও অসুবিধা হতো, কেন আমাদের অনেক ফুড এবং অন্যান্য অনেক ইম্পোর্টস আছে, ইন্টারমিডিয়েট ইম্পোর্টস, এবং তো তারা তখন কারেক্টিভ পলিসি নিল, মনিটারি পলিসিটাকে আপনার লাইনে আনতে হবে। এবং এখন যেটা বললাম যে এক্সচেঞ্জ রেট ফ্লেক্সিবিলিটিটা আমি মনে করি এটা পজিটিভ ফ্যাক্টর, এটাকে আমি নেগেটিভ ফ্যাক্টর হিসেবে দেখছি না, কেন যদি এটা না থাকতো তাহলে ব্যালেন্স অফ পেমেন্ট ম্যানেজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যেত। এটার সাথে এখন ফিসকাল পলিসিকে অ্যালাইন করলে আমি মনে করবো যে বাংলাদেশের আপনার ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্টটা অনেকটা ইমপ্রুভ করবে। এক্সচেঞ্জ ওই এক্সপেন্ডিচার ডেফিনেটলি সাবসিডি নিয়ে বেশ কিছু ইস্যুজ আছে। তো আমি মনে করি যে ফিসকাল পলিসির আর একটা দুর্বল দিক হচ্ছে যে ট্যাক্স পলিসি। ট্যাক্স তো জিডিপি রেশিও বেড়েছে, কিন্তু এখনো খুবই কম। এখনো মনে করি যে ওই 10% অফ জিডিপি ট্যাক্স রেট অত্যন্ত লো, আরো বাড়তে পারে। আমি একটা সাধারণ এক্সাম্পল দিই আপনাকে। আপনার হাউস হোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে ডেটা লেটেস্ট 2010 সালে দেখানো গেছে যে প্রথম টপ 5% অফ দি পিপল, তাদের হাতে প্রায় আপনার 30% অফ দি ইনকাম, 30-35% অফ দি ইনকাম, দেশের ইনকাম টপ 5% এর উপরে আছে। পার্সেন্ট ইনকাম ট্যাক্স রেট হচ্ছে 1% অফ জিডিপি। আপনি বুঝতে পারছেন যে ইনকাম ট্যাক্স কেউ দেয় না। 35% ইনকাম যাদের হাতে আছে তারা 1% দিয়েছে, ইফেক্টিভ ট্যাক্স রেট হচ্ছে 3.5%। এটা তো হয় না। যেখানে এই যে পরোক্ষ ট্যাক্স যেটি ভ্যাটের মাধ্যমে তো সাধারণ মানুষ, ভ্যাটের মাধ্যমে কিছুটা কারেক্ট করা হচ্ছে, সেখানে সাধারণ মানুষ যিনি আয় করেন না তিনিও ট্যাক্স না কাটতে, সেই জন্য কিন্তু সেই কথাটাই বলছি, প্রত্যক্ষ কর করলে তাদের উপর চাপটা তাহলে এটা প্রোগ্রেসিভ ইনকাম ইনইকুয়ালিটিও কমবে। আমি মনে করছি ট্যাক্সের উপরেও বেশ কিছু জোর দিতে হবে ফিসকাল পলিসির। তো এক্সচেঞ্জ রেট ফ্লেক্সিবিলিটি আমি মনে করি এটা যথেষ্ট, এটা প্রয়োজন আছে। এটা এক্সপোর্টের উপরে একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখে এবং ডিমান্ড ম্যানেজমেন্ট হিসাবে এটা কাজ করে। তাতে করে টাকার যে অবমূল্যায়নটা হচ্ছে এই ফ্রি, এটাকে ফ্রি ঠিক বলা যায় না, কিছু এক্সচেঞ্জ রেট কিছুটা তো গভর্নমেন্টের কিছুটা ফ্লেক্সিবিলিটি রয়েছে, কিন্তু মেইন যেটা ইস্যু হচ্ছে সেটা হচ্ছে যে ডিমান্ড ম্যানেজমেন্ট যেটা করতে হবে। আর সেকেন্ডলি আরেকটা ফ্যাক্টর যেটা আমি মনে করি অত্যন্ত ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য, সেটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টে। ক্যাপিটাল অ্যাকাউন্টে আউটফ্লো আমাদের নেট বেসিস নেগেটিভ। এটা খুব কম ডেভেলপিং কান্ট্রিতে এটা হয়। সাধারণত কারেন্ট অ্যাকাউন্টে ডেফিসিট থাকে এবং ক্যাপিটাল অ্যাকাউন্টে সারপ্লাস থাকে, এবং ইন্ডিয়াতেও তাই। ইন্ডিয়াতেও যথেষ্ট সারপ্লাস রয়েছে, চায়নাতে তাই, বেশিরভাগ দেশেই ক্যাপিটাল অ্যাকাউন্ট সারপ্লাস থাকে, কেন ফরেন ইনভেস্টমেন্ট, ফরেন ইনফ্লোজ। বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য রেয়ার ডেভেলপিং কান্ট্রি। এটাকে কারেক্ট করার অত্যন্ত প্রয়োজন আছে, তাহলে এক্সচেঞ্জ রেটের উপর প্রেশারটা কিছুটা কমে আসবে। তো এগুলো ওভারঅল একটা পলিসির। আরেকটি সংকট যেটি হচ্ছে যে আমাদের উন্নয়ন সহযোগী যারা আছেন তাদের অর্থের ছাড় হচ্ছে না, এটি বড় সংকটের কারণ। সেই জায়গাটাতে আপনি তো উন্নয়ন সহযোগীদের সবচেয়ে বড় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, আপনার কি বক্তব্য? না, এখানে এটা এখন শুনেন, ফরেন এইডের যে হোল এনভায়রনমেন্ট অনেক চেঞ্জ হয়ে এসছে। এখন আপনার অল্টারনেটিভ সোর্স অফ ফান্ডিং পাওয়া যাচ্ছে, প্রাইভেট সেক্টরে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টস আছে, সারপ্রাইজ ক্রেডিট আছে, ডাইরেক্ট ফান্ড ইনভেস্টমেন্ট আছে, পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আছে। ইন্ডিয়া বলেন, চায়না বলেন, এরা কিন্তু ওই অফিসিয়াল ফরেনের উপরে তারা নির্ভরশীল না। এটা একটা স্মল অ্যামাউন্ট অফ মানি, কিন্তু ফরেনের মাল্টিল্যাটারাল সোর্সে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি দুটো ইনস্টিটিউশন আছে। কারণ তাদের যতই তারা চেষ্টা করুক 1 বিলিয়ন 1.5 বিলিয়নের বেশি দিতে পারবে না, তাদের রিসোর্সও কনস্ট্যান্ট আছে, আইডার কনস্ট্যান্ট আছে। ওইটাও আমরা ইউটিলাইজ করতে পারছি না, সেটা আর একটা সাবজেক্ট, ওটা নিয়ে আমি যাচ্ছি না। কিন্তু মেইন সোর্স অফ ডাইনামিক সোর্স যেটা, সেটা হচ্ছে প্রাইভেট ইনভেস্টমেন্ট, ফরেন ডাইরেক্ট ক্যাপিটাল, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। এইগুলোকে তো আনতে হলে আমাদের অন্য ধরনের রিফর্মস লাগবে, ভালো প্রজেক্ট লাগবে, আমার হোমওয়ার্ক করতে হবে, পলিসি ওটা লাগবে। এখন একটা ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য একটা অপরচুনিটি রয়েছে, সেই অপরচুনিটি রয়েছে যেটাকে সবাই বলছে চায়না অপরচুনিটি। মানে হচ্ছে চায়নার ওয়েজ কস্ট বেড়ে যাওয়ার ফলে চায়না হ্যাজ বিকামিং লেস অ্যাট্রাক্টিভ। সেই জন্য এটা অনেক, চায়না তো বিরাট বড় আপনার ফরেন ইনভেস্টর তারা অ্যাট্রাক্ট করে, অল্টারনেটিভ সোর্সেস তারা খুঁজছে, এবং বাংলাদেশ ইজ পোটেনশিয়ালি এ ভেরি গুড সোর্স। কারণ হচ্ছে বাংলাদেশের লেবার ফোর্সে লেবার প্রোডাক্টিভিটি ভালো এবং কস্ট ইজ লো, আমাদের রিলেটিভলি ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট ভালো। তো এইখানে এটাকে আনতে হলে আমাদেরকে একটা বিরাট অপরচুনিটি, এবং সেই অপরচুনিটির জন্য আমাদের পলিসি লেভেলগুলো, সেই জন্য ম্যাক্রো পলিসিটা ঠিক থাকতে হবে এবং অন্যান্য পলিসি। ডক্টর ফরহাদুদ্দিনের কাছে আবার আরেকটি প্রশ্ন করে আপনার কাছে, ওনার কাছে যেতে চাই, সেটি হচ্ছে যে আমাদের বহুল আলোচিত পদ্মা সেতু, যেটি বিশ্ব ব্যাংক নেতৃত্বে
এটির ফান্ডিং আসবার কথা, এবং সেখানে কিছু অভিযোগ এনে তারা এখান থেকে মোটামুটি একটা নিষ্ক্রিয় অবস্থায় আছেন। আমি বলবো না যে তারা প্রত্যাহার করে নিয়েছেন। অন্যদিকে এর বিপরীতে আমরা দেখলাম যে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশ সরকার এটি সমঝোতা স্মারক করেছেন। অনেকের কাছে প্রশ্ন যে এই ওয়ার্ল্ড ব্যাংকে সরাসরি এক ধরনের প্রত্যাখ্যানের মতো করেই তারা মালয়েশিয়ার দিকে যাওয়া, এটি বাংলাদেশের জন্য কতটা কল্যাণকর হবে ভবিষ্যতের জন্য? এক, কারণ ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে আরো নানান ইস্যুতে আমাদের তাদের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে মালয়েশিয়ার সঙ্গে এই কাজটি করে এটি বাংলাদেশের জন্য কতটা ফিজিবল হবে এই প্রজেক্টটি? আমি এটা নিয়ে বেশ কিছু আগেও কথা বলেছি অন্যান্য জায়গায়। আমার মত একটাই, সেটা হচ্ছে যে প্রথমে আমি মনে করি যে এখনকার সিচুয়েশন ইজ ভেরি আনফর্চুনেট। কেন, পদ্মা ব্রিজ একটা বিরাট খুব ভালো একটা প্রজেক্ট, এটা একটা ভালো প্রজেক্ট, বাংলাদেশের জন্য তো সাংঘাতিক গুরুত্বপূর্ণ। এবং এটা যেভাবে ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে, কস্টিং করা হয়েছে এবং যেভাবে প্রিপারেশন করা হয়েছে, আমি মনে করি বাংলাদেশের জন্য খুব ভালো। এর চেয়ে বেটার ফাইন্যান্সিং আর কস্টিং মনে হয় না যে পাওয়া যাবে। তো সেই দিক দিয়ে মনে করি যে এটা একটা আনফর্চুনেট সিচুয়েশন। আমরা আশা করছি যে যে ধরনের ইস্যুসগুলো আছে এগুলো রিজলভ করা উচিত, এবং আমি মনে করি যে এটা করা যাবে এবং করা যাবে ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে ডেফিনেটলি। যদি বাংলাদেশ এখন মানে আমি আসছি ওই প্রশ্নে আসছি। তো এখন কথা হচ্ছে যে ইস্যুটা কোথায়? ইস্যুটা হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংক কিছু প্রশ্ন তুলেছে এবং তাদের একটা, আপনারা জানেন যে কানাডার একটা ফার্ম যেটা আমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দেওয়ার কথা ছিল পদ্মা ব্রিজের সুপারভিশনের কনটেক্সটে, তাদেরকে কিছুটা রং ডুইং তারা পেয়েছে। ক্যানাডিয়ান পুলিশের ইনভেস্টিগেট করছে। তো সেই পুলিশ রিপোর্ট আসার পরে আমরা জানবো এটা আমাদের বাংলাদেশের এর কোন ধরনের দায়িত্ব আছে। বাংলাদেশের যদি কোনো দায়িত্ব থেকে থাকে তো সেটার আপনার একটা আপনার কারেক্টিভ মেজার নিতে পারে। কারেক্টিভ মেজার নিলে তাহলে তো এটা আবার ইস্যুসটা রিজলভ হয়ে যাবে। ব্রিজটাকে না করার তো আমি কোনো লজিক দেখছি না। ওয়ার্ল্ড ব্যাংক তো একটা ইউনিল্যাটারালি বলতে পারে না যে আমি দেবো না। এটা তো আমরা একটা বাংলা ব্যাংকের, আমরা এটা তো ওয়ার্ল্ড ব্যাংক একটা কোঅপারেটিভ অর্গানাইজেশন, আমরা একটা মেম্বার, আমাদের বাংলাদেশ ব্যাংকের অধিকার আছে যে তাদের একটা বলতে পারেন অলমোস্ট ইটস এ রাইট যে আমাদেরকে ফাইন্যান্সিং এটা দিতে হবে। হ্যাঁ, যদি কোনো ধরনের ইস্যুস থেকে থাকে, কোনো ধরনের রং ডুইং থেকে, সেটা কারেক্টিভ মেজার নিতে পারে। এটা তো রিজলভেবল। তো সেজন্য আমি এটা মনে করি যে এটা আশা করছি যে এটা রিজলভ করা যাবে এবং করা উচিত। এখন প্রশ্নটা তুলতে পারেন যে মালয়েশিয়ার সাথে এমওইউটা কেন? এটার আমি তো যেহেতু এটা ইনভলভ না, তো আমি সঠিক বলতে পারবো না। তো আমি একটা হাইপোথেসিস করছি। আমার যেটা ধারণা, এটা একটা সিগন্যাল টু দ্য ওয়ার্ল্ড ব্যাংক যে তোমরা তাড়াতাড়ি তোমরা এটাকে রেজলিউশন করো, ইট ইজ। কেন, পদ্মা ব্রিজ আমাদের জন্য অত্যন্ত একটা প্রয়োজনীয় এবং একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট। তোমরা যদি না করো তাহলে আমরা অল্টারনেটিভ ফাইন্যান্সিং আমরা জোগাড় করবো, এবং এটা করছি এবং আমাদের উপায় আছে। এই ধরনের একটা সিগন্যাল দিচ্ছে। আমি আশা করছি যে এই সিগন্যালটা ব্যবহার করা হবে না, এই কারণে যে আমার মনে করি না যে অন্য কোনো অল্টারনেটিভ ফাইন্যান্সিং will be as good as this. ফিজিবল মনে করেন আপনি মালয়েশিয়া? ফিজিবল, এখানে ইস্যুজ আছে। মালয়েশিয়ার সাথে এখন এমওইউ যে কথাবার্তা চলছে, আমরা যদি শুনেছি যে তারা টেকনিক্যাল অ্যানালিসিসও করে নাই তারা। প্রবলেম যেটা হচ্ছে যে এই ফাইন্যান্সিংটা করতে হবে যদি গ্রান্ট বেসিসে 100% গ্রান্ট যদি কেউ দিয়ে দেয়, মালয়েশিয়ার গভর্নমেন্ট হবে, মালয়েশিয়ার গভর্নমেন্ট তো দিচ্ছে না, এটা তো একটা প্রাইভেট কনসোর্টিয়াম। এবং তারা আবার অন্য জায়গায় তাকে কে পয়সা দেবে? আমরা পত্রিকার মাধ্যমে অনেক ইস্যুজ আছে, এতে তাদের কে পয়সা? এটা মাল্টি ইয়ার প্রজেক্ট। এই যদি পরের ইলেকশনে সরকার চেঞ্জ হয়, এটা গ্যারান্টি কে দিবে? আমার মনে করি যে এটা একটা ডিফিকাল্ট সিচুয়েশন। আশা করছি যে এই দিকে আমাদেরকে যেতে হবে না। কারণ হচ্ছে যে আমাদের যেটা স্ট্র্যাটেজি হওয়া উচিত যে এই প্রজেক্টটা আমার দেশের জন্য ভালো, আমি একটা ওয়ার্ল্ড ব্যাংকের মেম্বার, আমার সার্ভিস আমার দরকার আছে, যদি তোমাদের কোনো ইস্যু থাকে আমরা বসে এটা সলভ করে ফেলি। দ্যাট ইজ দ্য রাইট অ্যাপ্রোচ। ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। আমি ডক্টর সাদেকের সঙ্গে সম্পূর্ণ একমত এই ব্যাপারে। আমাদের সবচেয়ে ভালো প্রজেক্টের একটি, অর্থনীতির জন্য অত্যন্ত জরুরি, এবং এটা বিশ্ব ব্যাংকের নেতৃত্বে ব্যাপকভাবে, বিপুলভাবে, পুঙ্খানুপুঙ্খ রূপে ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে। তারপরে তারা এগ্রি করেছেন। যে হিকআপটা হয়েছে এটা তুলনামূলকভাবে অত বড় নয় বলে মনে করি, এবং বাংলাদেশ সরকারের আমি মনে করি যে সবচেয়ে বেশি প্রচেষ্টা করা উচিত যাতে ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে সমস্যাটার সমাধান করা যায়। কারণ এর চেয়ে ভালো ফাইন্যান্সিং আর কিছু নাই। এটা টার্মসের দিক থেকে, কারিগরি জ্ঞানের দিক থেকে, অভিজ্ঞতার দিক থেকে আছে, এবং একটা যে দক্ষতা নিয়ে আসে, রুথলেস একটা এফিসিয়েন্সি নিয়ে আসে, আমার মনে হয় ওখানে চেষ্টা করা উচিত। এবং সম্ভবত ডক্টর সাদেক রাইট, এটা বোধহয় মালয়েশিয়াতে এমওইউ, এটা একটা সিগন্যাল
যে আমরা হয়তো ফলব্যাক পজিশন আছে, এটা অত সিরিয়াস বলে হওয়া উচিত না আমি মনে করি আর কি। তো এই সুযোগে আমি ওই আগের যে এক্সচেঞ্জ রেটের কথাটা একটু আসতে চাই। ইয়েস, ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট এখন তো অর্ডার অফ দ্য ডে, এটা তো রাখতে হবে। দেখেন এতে সুবিধা আছে, যখন ডলারের দাম বেড়ে গেল, টাকার আপনার ভাষায় অবমূল্যায়ন হলো, আমি মনে করি সঠিক মূল্যায়ন হলো, তখন কিন্তু ইম্পোর্ট কমে গেল, এক্সপোর্ট বেড়ে গেল, রেমিটেন্স সাংঘাতিক ভাবে বেড়ে গেল। এগুলো কিন্তু বিরাট অ্যাডভান্টেজ, এবং এটা কন্টিনিউয়াসলি যখনই অ্যাডজাস্টেড হবে তখনই কিন্তু এইভাবে এই ফলগুলো আসবে। একটু শর্ট টার্ম লং টার্মের ব্যাপার আছে, কিন্তু আমার মনে হয় ওই যে আপনার আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং, এইটা এই ক্যাপিটাল ফ্লাইট শব্দটা ব্যবহার হয় না এখন পর্যন্ত, ওইটাকে রুখতে না পারলে আমাদের কিন্তু নানান রকম অসুবিধা, এবং ফালতু খরচ কমাতে হবে, যেটা আমরা করছি অনেক বেশি। জি। ডক্টর সাদেক আহমেদ, সামগ্রিকভাবে অর্থনীতি নিয়ে আর কোনো মন্তব্য আপনি করবেন কিনা আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে? মন্তব্য আমি এই বলবো যে আমি বললাম বা কোনো নির্দেশনা, কোনো পরামর্শ? আমার মেইন পরামর্শ যেটা বললাম যে ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্ট মোটামুটি ভালো, সাধারণ বাংলাদেশে বেশ আমি গত 20-25-30 বছর ধরে মনে করি ভালোই যাচ্ছে, এখনো ঠিক আছে। কিছু সমস্যা দেখা গেছে, কারেক্টিভ মেজার নেওয়া হচ্ছে, এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্টটা ভালো, মনিটারি পলিসিটাকে এখন সঠিক দিক দিয়েছেন। এটাকে সাপোর্ট করতে হলে ফিসকাল পলিসির থেকে আর একটু জোরদার করতে হবে, এবং আমি মনে করি যে ফরেন রিসোর্স মোবিলাইজেশনের দিকে বেশ কিছু জোর দিতে হবে। এবং সেটা শুধু যে ইউটিলাইজেশন, এখানে দুটো দিক আছে। একটা হচ্ছে যে ইউটিলাইজেশন, এখন অলরেডি কমিটেড রিসোর্স যেগুলো আছে, এগুলোর ফরেন রিসোর্স আছে, এটা ইউটিলাইজেশন কিন্তু খুবই কম। তো সেদিকেও এই রিসোর্স আমাদের আছে, এটা আজকে কয়েকদিন ধরে এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। আমি পুরোপুরি অ্যানালিসিসটা এখনো দেখি নাই, কিন্তু এটা তো কমিটেড বাংলাদেশের জন্য এই ফরেন রিসোর্স যেটা আছে, এবং বড় সংখ্যা একটা। এই ফরেন রিসোর্সটাকে যত তাড়াতাড়ি আমরা ইউটিলাইজ করতে পারি, তাহলে আমাদের ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো ফিনান্স করা যেতে পারে, আপনার বাংলাদেশ ব্যাংক বরং দরকার নাই। এবং সেকেন্ডলি আমরা একটা ফরওয়ার্ড লুকিং একটা স্ট্র্যাটেজি করতে হবে। আমি মনে করি এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পলিসি, যেটাকে গভর্নমেন্টের অনেক বেশি জোর দিতে হবে। সেটা হচ্ছে যে ফরেন রিসোর্স মোবিলাইজেশন আমরা কি হবে, শুধু যে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, EDB সেটা বলছি না, সেটা তো একটা রয়েছে, কিন্তু তারা কনসেশনাল, ওয়ার্ল্ড ব্যাংক কনসেশনাল ফাইন্যান্সিং দেয়, তো সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু ওভারঅল ফরেন প্রাইভেট রিসোর্স মোবিলাইজেশনের দিকে আমাদের যথেষ্ট জোর দিতে হবে। এখন মানে ফরেন অ্যাসিস্ট্যান্স, ফরেন রিসোর্স মার্কেট চেঞ্জ হয়ে গেছে, পলিটিক্সের দিকে আমাদের পলিটিক্যাল এড আমাদের দরকার নেই, আমাদের বায়োল্যাটারাল অ্যাসিস্ট্যান্সের আমাদের প্রয়োজন নেই। বায়োল্যাটারাল অ্যাসিস্ট্যান্স গেলেই তো আমাদের পলিটিক্সের ভিতরে হিউম্যান রাইটস অনেক ধরনের ইস্যু এসে যাবে। আমাদের যেটা দরকার মার্কেট বেসড, আমাদের ইকোনমিক স্ট্রেংথ আছে, আমাদের যথেষ্ট পোটেনশিয়াল আমাদের আছে। সেই স্ট্রেংথ আর পোটেনশিয়ালটাকে আমাদেরকে ঠিক মতন গড়ে তুলে, এটাকে ইমেজটাকে ইমপ্রুভ করে আমাদেরকে প্রাইভেট রিসোর্স মোবিলাইজ করতে হবে। এইখানে আমাদের যদি দরকার লাগে, আমাদের চায়না, ইন্ডিয়া, ভিয়েতনাম যারা ভালো করছে তাদের থেকে সাথে পরামর্শ করে মালয়েশিয়া, থাইল্যান্ড, কোরিয়া, এবং এই দিকে আনতে হবে। এইটা একটা মনে করি এটা মেজর চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। 16 বিলিয়ন ডলার পাইপলাইনে আছে ফরেন এড, অথচ দেশে বেশিরভাগ প্রকল্প এখন অনুমোদন হচ্ছে টাকা ভিত্তিক। এটা বন্ধ করতে হবে, বলে দিতে হবে যে যদি টাকা দিয়ে প্রজেক্ট করতে হয় অর্ধেক ফরেন এড ব্যবহার করতে হবে। এবং এটা কিন্তু আমাদের হাতে, ডোনারদের আমি কিন্তু তেমন দোষ দিই না, আমরা প্রস্তুতি নেই। আপনার মূল প্রশ্ন, মনে করি যে অর্থনীতি বেশ শক্তিশালী, অনেক সমস্যা আছে, বড় মাপের দু একটা সমস্যা আছে, কিন্তু সংকট আছে বলে মনে করি না। উইন্ডো অব অপরচুনিটি আছে। চায়না অনেক ইন্ডাস্ট্রি আপনার রিলোকেট করছে, আমাদের কিন্তু সুবর্ণ সুযোগ, আমরা এখানে যেতে পারি। আমার কিন্তু জিও পলিটিক্যাল সিচুয়েশন অত্যন্ত ভালো, আমরা এগুলোর অ্যাডভান্টেজ নিয়ে, এবং ফিসক্যাল এবং মনিটারি পলিসি একা কিন্তু কিছু করতে পারবে না। ফিসক্যাল পলিসির সঙ্গে সমন্বয়ের দরকার, শক্ত ফিসক্যাল পলিসি দরকার, এবং এই দুটার সমন্বয়ের মাধ্যমে আমরা ডক্টর সাদেক যেটা বললেন, একটা প্রোঅ্যাক্টিভ স্ট্র্যাটেজি আমাদের করতে হবে। এবং অর্থনৈতিক ম্যানেজমেন্টে নিরাশবাদীদের কোনো জায়গা নেই, আমাদেরকে আশাবাদী হতে হবে এবং আমাদের হোমওয়ার্কটা করতে হবে।